আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন ফুটবলার নিকো গঞ্জালেসকে কেন্দ্র করে একটা ট্রান্সফার আপডেট আছে যেটা একেবারে কনফার্মেশনের কাছাকাছি আছে। একদম এই ভিডিওতে হিয়ার উই গো না বলতে পারলেও কাছাকাছি যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। ফিওরেন্টিনাতে ছিলেন বা এখনও আছেন বলা যায় ইতালিয়ান একটা ক্লাব, এবং সেখান থেকে ইতালিয়ান বিখ্যাত ক্লাব জুভেন্টাসে যাওয়ার পথে আছেন। প্রায় 30 মিলিয়ন ইউরোর একটা ডিল এখানে হবে। নিকো গঞ্জালেস অলরেডি এই ডিলটাতে অ্যাগ্রি করেছেন এবং দুটো ক্লাবের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হয়ে গিয়েছে এমন টাইপের কথাবার্তাও বলা হচ্ছে। যেমন ইতালিয়ান বিখ্যাত প্ল্যাটফর্ম গ্যাজেতা ডেলা স্পোর্ট জানিয়েছে যে ডিলটা কনফার্ম হওয়ার আগে দুটো ক্লাব নিজেদের মধ্যে আরও বেশ কয়েকজন প্লেয়ারের আদান প্রদান নিয়ে কাজ করতে চায় এবং একই সঙ্গে ফিওরেন্টিনা একটা রিপ্লেসমেন্ট আনতে চায়, যে কারণে এই ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত আপনি হয়তোবা অফিসিয়াল সে ডিক্লারেশনটা সেভাবে শুনতে পারছেন না। তবে এই মুহূর্তে প্রসিডিংসটা যে দিকে এগোচ্ছে, শেষ পর্যন্ত নিকো গঞ্জালেস যদি জুভেন্টাসে না আসেন তাহলে সেটাই বরঞ্চ সবচেয়ে অবাক করা ব্যাপার হবে। এখন এই ডিলটা যদি ফুললি কনফার্ম হয় তাহলে নিকো গঞ্জালেস তার লাগাতার ভালো পারফরমেন্সের একটা স্বীকৃতি পাবেন। জুভেন্টাস এমন একটা ক্লাব যে ক্লাবটাকে আমরা সকলেই চিনি। আপনি ইউরোপিয়ান ফুটবলের যে কয়েকটা বড় বড় ক্লাবকে কেন্দ্র করে প্রায় লম্বা সময় ধরে একটা পজিটিভ ভাইব দেখছেন, তার মধ্যে অবশ্যই জুভেন্টাসকেও রাখতে হবে এবং জুভেন্টাসে আসার পরে নিকো গঞ্জালেস তার ওভারঅল যে স্কিল এবং তার যে একটা হাইপ সেটা আরও অনেকটুকু বাড়াতে পারবেন। ফিওরেন্টিনাতে তার পারফরমেন্সগুলো অনেক বেশি করেই কিন্তু আন্ডার রেটেড থেকে গিয়েছিল। জাতীয় দলের কথা তো না বললেই নয়, নিকো গঞ্জালেস যিনি কিনা কোপা আমেরিকাতেও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তারপরও তাকে ঘিরে সমালোচনার জায়গা আছে। আমার কাছে মনে হয় জুভেন্টাসের মতো একটা ক্লাবে আসার পরে সেখানে ভালো পারফরমেন্সগুলো সকল কিছু ধুয়ে মিছে সাফ করে দিতে পারে। কারণ আমি নিজে বিশ্বাস করি নিকো গঞ্জালেস হয়তোবা সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার নয়, তবে বড় বড় মতো বলছি একজন ইউটিলিটি ফুটবলার যাকে নানা কাজে ব্যবহার করা যায়। এবার গত সিজনে নিকো গঞ্জালেসের পারফরমেন্সটা ক্লাব ফুটবল আরও একবার রিক্যাপ করে নিচ্ছি। 44টা ম্যাচ খেলেছিলেন, 16টা গোল, 5টা অ্যাসিস্ট, অর্থাৎ 21 গোলে ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল। এবং নিকো গঞ্জালেসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সারপ্রাইজিং ফ্যাক্টর অনেকের জন্য যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই 44টা ম্যাচের মধ্যে তিনি কিন্তু 35টাতে রাইট উইঙ্গার পজিশনে শুরু করেছিলেন। নিকো গঞ্জালেস মূলত একজন রাইট উইঙ্গার। আপনি যদি এই মুহূর্তে সিরিয়াতে তার গত সিজনের হিট ম্যাপটা দেখে আসেন, দেখবেন যে হিট ম্যাপের বেশিরভাগ অংশই বলছে যে তিনি মূলত রাইট সাইডের একজন ফরওয়ার্ড, অর্থাৎ মূলত রাইট উইঙ্গার পজিশনে তিনি খেলেন, একই সঙ্গে রাইট সাইডের ওই মিডফিল্ডটা কাভার করার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি আর্জেন্টিনাতে এই প্লেয়ারটার হিট ম্যাপে চলে যান, কোপা আমেরিকা যদি দেখেন, একেবারে বিপরীত উইংয়ে তিনি খেলেছেন। লেফট ফ্ল্যাঙ্কে ডিফেন্সিভ অফেন্সিভ পজিশনে তার কিন্তু আপনি মুভমেন্ট দেখবেন। অর্থাৎ এই প্লেয়ারটা মূলত যে পজিশনের প্লেয়ার, বাপায়ের ফুটবলার সাধারণত রাইট উইঙ্গারই হওয়ার কথা এবং মূলত তিনি রাইট উইঙ্গারই ক্লাব ফুটবলে সেই পজিশনে বেশিরভাগ সময় খেলেন। তবে বারবার করে লিওনেল স্কালোনি তাকে লেফট উইংয়ে নানা পজিশনে ব্যবহার করেছেন। এর পেছনে মূল কারণ ছিল রাইট উইংয়ে বা রাইট সাইড ডমিনেট করে খেলেন এমন অনেক প্লেয়ারই আর্জেন্টিনাতে আছেন, লিওনেল মেসি, আনহেল ডিমারিয়া, বা বলা চলে ছিলেন ডিমারিয়া প্রসঙ্গে যখন আসছি। তবে মূল কথা হচ্ছে নিকো গঞ্জালেসকে তিনি একেবারে অন্য ফ্ল্যাঙ্কে নিয়ে এসেছেন শুধুমাত্র তার দলের জন্য, এবং নিকো গঞ্জালেস দিনের পর দিন সেই স্যাক্রিফাইসটা করেছেন। একজন ফুটবলার যিনি কিনা একটা উইংয়ে মূলত খেলেন, ক্লাব ফুটবলে তিনি জাতীয় দলে আসলে একেবারে অন্য উইংয়ে চলে যান এবং সেই উইংয়ের শুধুমাত্র উইঙ্গের পজিশন নয়, মাঝে মধ্যে ডিফেন্সিভ পজিশন, মিডফিল্ড পজিশনগুলোতে খেলেন। এটাকেই বলে এমন একজন ফুটবলার যিনি অনেকগুলো পজিশনে খেলতে পারেন, ইউটিলিটি ফুটবলার, যেটাকে আমি বারবার করে বলি। জুভেন্টাসেও এমন একজন ইউটিলিটি ফুটবলার অনেক কাজে আসবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। সামনে এই ডিল সংক্রান্ত বা এই প্লেয়ার সংক্রান্ত আরও অনেক আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।